নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়া অ্যাপের প্রত্যেকে স্বাগত। আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর ডব্লিউপি এসআই সামনে 5ই ডিসেম্বর এক্সাম রয়েছে, তার জন্য স্ট্যাটিক জিকে এবং সাবজেক্ট জিকের উপর আমরা যে ক্লাস নিচ্ছি, আজ তার ডে 3। আপনারা বাকি ক্লাসগুলো প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবেন। আর আজকে আমরা 5টা টপিক যেগুলো আলোচনা করবো সেটা হলো ব্রিক্স অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, মুঘল আর্কিটেকচার, জিডিপি এবং ইউনিট। প্রত্যেকটা টপিক থেকে কিন্তু একটি করে কিন্তু কোশ্চেন আসার চান্স থাকে প্রতি বছর। যেহেতু 50টা জিকে, তো এইগুলো কিন্তু আপনাদের করতেই হবে। আজকের বেশিরভাগ সাবজেক্ট জিকে রয়েছে এবং স্ট্যাটিক জিকে অবশ্যই রয়েছে। দেখুন এখানে এই ব্রিক্স, এটাকে আমরা স্টাডি জিকের মধ্যে ধরবো, কিন্তু বাকিগুলোকে আমরা সাবজেক্ট জিকের মধ্যেই ধরবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে 50টা জিকে টপিকের মধ্যে। আজকে হয়ে গেলে কিন্তু আমাদের অলরেডি 15টা জিকে টপিক কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে থাকুন, চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা ব্রিক্স সম্পর্কে আলোচনা করবো। দেখুন ব্রিক্স কি? ব্রিক্স হচ্ছে ডেভেলপিং কান্ট্রিগুলোর একটা সমন্বয়। বলতে পারেন ডেভেলপিং কান্ট্রিগুলোর সমন্বয়। কোন কোন কান্ট্রিগুলো? কান্ট্রি এখানে টোটাল 5খানা রয়েছে, নামের মধ্যে অ্যান্সার BRICS, ব্রিক্স। তো বিতে কি? ব্রিতে রয়েছে ব্রাজিল, এই যে দেখতে পাচ্ছেন বিতে রয়েছে ব্রাজিল। আর এ রয়েছে কি? এই দেখুন আর এ রয়েছে রাশিয়া। আমি আচ্ছা নিচে নিচে লিখে দিচ্ছি, দেখুন বিতে ব্রাজিল, আর এ রাশিয়া, আইতে ইন্ডিয়া এবং সিতে চায়না। তো প্রথমে যখন ব্রিক্স তৈরি করা হয় তখন কিন্তু এই প্রথম 4টি কান্ট্রি ছিল। পরবর্তীতে সাউথ আফ্রিকাকে কিন্তু এই ব্রিক্সে জয়েন করতে বলা হয় এবং সাউথ আফ্রিকা এখানে জয়েনও করে। তো এই হচ্ছে 5টা কান্ট্রি ডেভেলপিং কান্ট্রি। এই 5টা ডেভেলপিং কান্ট্রি এবং যাদের ইকোনমি স্ট্রং হচ্ছে ধীরে ধীরে, সেই সমস্ত কান্ট্রির সমন্বয় হচ্ছে এই ব্রিক্স। BRICS, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। এবার ম্যাপের মাধ্যমে দেখে নিন কোনটা কোথায় পড়ছে। ইন্ডিয়া তো প্রত্যেকেই জানেন ম্যাপে, ওয়ার্ল্ড ম্যাপে। এখানে এটা হচ্ছে সাউথ আফ্রিকা, এটা হচ্ছে ব্রাজিল, এটা চায়না এবং এটা রাশিয়া। প্রত্যেকের প্রেসিডেন্টের নাম বা হেড অফ দ্য কান্ট্রি দেওয়া রয়েছে। দেখুন মিচেল টেমার ব্রাজিলের, সিরিল রামাফোসা সাউথ আফ্রিকার, নরেন্দ্র মোদী ইন্ডিয়ার, শি জিনপিং চায়নার এবং ভ্লাদিমির পুতিন তিনি রাশিয়ার। তো এই তথ্যগুলো দেখলেন। এবারে ব্রিক্স সম্পর্কে আমাদের আরেকটু ডিটেলস জানতে হবে, কখনো কখনো কিন্তু ডিরেক্টলি কোশ্চেন জিজ্ঞাসা করে। এখানে বলছে, দেখুন প্রথমে যে তথ্য বলছে, ব্রিক্স ইজ এ অ্যাক্রোনিম ফর দ্য গ্রুপিং অফ দ্য ওয়ার্ল্ডস লিডিং এমার্জিং ইকোনমিস। অর্থাৎ ওয়ার্ল্ডের মধ্যে যে লিডিং এমার্জিং ইকোনমি, যে ইকোনমিগুলো উঠছে ধীরে ধীরে, আরও ইনক্রিজ করছে, যে ইকোনমিগুলো ধীরে ধীরে বড় হচ্ছে, তাদের নামের প্রথম অক্ষর দিয়ে বা অ্যাক্রোনিম দিয়ে কিন্তু এই যে ব্রিক্স তৈরি হয়েছে। ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা। 2001 সালে ব্রিটিশ ইকোনমিস্ট জিম ও নেইল প্রথম কিন্তু এই ব্রিক টার্মটা ডেসক্রাইব করেন এবং অর্থাৎ 4টে যে এমার্জিং কান্ট্রি, এবং সেই কান্ট্রিগুলো অবশ্যই ইকোনমি এমার্জিং হতে হবে, তাদের সমন্বয়ে কিন্তু এই যে ব্রিক তৈরি করেন। তারপরে কিন্তু 2006 প্রথমের মিটিং তৈরি হয়, ফরেন মিনিস্টারের মিটিং হয় 2006। তারপরে সাউথ আফ্রিকাকে ইনভাইট করা হয় ব্রিকে যোগদান করার জন্য। ব্রিক্স নয়, কিন্তু ব্রিকে যোগদান করার জন্য। তো ফাইনালি সাউথ আফ্রিকা 2010 সালে এই যে ব্রিকে যোগদান করে এবং ব্রিক্স পরবর্তীকালে এর অ্যাক্রোনিম হয়ে যায়। এই হচ্ছে ব্রিক্সের হিস্ট্রি। এবারে আসি কিছু ইম্পর্টেন্ট তথ্য। দেখুন এখানে দ্য ব্রিক্স ব্রিং টুগেদার 5 অফ দ্য লার্জেস্ট ডেভেলপিং কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় 5টি ডেভেলপিং কান্ট্রির সমন্বয়ে এই ব্রিক্স, রিপ্রেজেন্টিং 41% অফ দ্য গ্লোবাল পপুলেশনের 41% কিন্তু এই ব্রিক্স কান্ট্রির মধ্যে আছে। আর 24% গ্লোবাল জিডিপি 24% এই ব্রিক্স কান্ট্রিগুলোর মধ্যে থেকে, এবং 16% গ্লোবাল ট্রেড কিন্তু এই যে ব্রিক্স কান্ট্রিগুলোর মধ্যেই সমন্বিত হয়। এখানে আরও বলছে দ্য চেয়ারম্যানশিপ অফ দ্য ফোরাম ইজ রোটেটেড অ্যানুয়ালি। ধরুন BRICS রয়েছে, ব্রিতে ব্রাজিল, আর রাশিয়া, আইতে ইন্ডিয়া, সিতে চায়না এবং এসে সাউথ আফ্রিকা। 2010 সালে ধরুন ব্রাজিলে হলো, তাহলে 2011 সালে রাশিয়াতে হবে, 2012 সালে ইন্ডিয়াতে হবে, 2013 সালে চায়নাতে হবে এবং 2014 সালে সাউথ আফ্রিকাতে হবে। তো এভাবেই কিন্তু ব্রিক্সের মিটিংগুলো সার্কুলেট করে। তো 2021-এ চেয়ারম্যান কে ছিল? 2021-এ চেয়ারম্যান হচ্ছে ইন্ডিয়া। কিন্তু এবারে কিন্তু ইন্ডিয়াতে ব্রিক্সের সামিট হয়নি। কেন হয়নি? কোভিডের সিচুয়েশন ছিল। এই কন্ডিশনে দাঁড়িয়ে ইন্ডিয়া এটাকে ভার্চুয়ালি কন্ডাক্ট করেছে। কিন্তু 2021-এ ইন্ডিয়া কিন্তু এর বা চেয়ারম্যানশিপ এটা লাভ করেছিল। পরবর্তী বছর তাহলে কোথায় হবে? দেখুন আই রয়েছে, আই এর পরে কি রয়েছে? সি, মানে চায়নাতে হবে পরবর্তী বছর। 2022 হবে চায়নাতে, 2023-এ কোথায় হবে? সাউথ আফ্রিকাতে। এইভাবেই কিন্তু এগিয়ে যায়। এখানে আরও তথ্য বলছে, ডিউরিং দ্য 6th ব্রিক্স সামিট ইন ফোর্টালেজা, ব্রাজিলে যখন 6th ব্রিক্স সামিট হয় 2014 সালে, তখন লিডাররা একটা এগ্রিমেন্ট সাইন করেন এবং নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক NDB, যার হেডকোয়ার্টার রয়েছে কোথায়? সাংহাই চায়না। নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক সাংহাই চায়না এবং ADB,
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? ফিলিপাইন্স, মানিলা। তো এই দুটো গুলিয়ে ফেলবেন না। নিউ ডেভেলপমেন্ট হচ্ছে সাংহাই চায়না হেডকোয়ার্টার, এবং এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এর হেডকোয়ার্টার ফিলিপাইন্সের মানিলাতে। তো এই নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক কিন্তু তৈরি করেন। আর দে অলসো সাইন দ্য ব্রিক্স কন্টিজেন্ট রিজার্ভ এগ্রিমেন্ট টু প্রোভাইড শর্ট টার্ম লিকুইডিটি সাপোর্ট টু দ্য মেম্বার্স। এবং একটা ফান্ড ক্রিয়েট করেন, ধরুন একটা ফান্ড ক্রিয়েট করলেন, এবং এই যে ব্রিক্সের ধরুন কোনো কান্ট্রির কোনো একটা প্রবলেম হয়ে গেল, ইকোনমিক্যাল প্রবলেম হলো, তখন কিন্তু এই ফান্ড থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট এই ব্রিক্সের কান্ট্রিগুলোকে যাদের প্রবলেম হবে তাদেরকে কিন্তু দেওয়া হবে। তো এই হচ্ছে টোটাল ব্রিক্স সম্পর্কে মোটামুটি একটা ওভারঅল তথ্য। এর থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। নেক্সট আমরা দেখব জিডিপি সম্পর্কে। জিডিপি অলরেডি আমি আলোচনা করেছি ইন্ডিয়ান ইকোনমি বাই রমেশ সিংয়ের ওই লেকচারে, তবুও আমি আলোচনা করব। দেখুন জিডিপি টার্মটাকে ভাঙুন। জিডিপি ভাঙলে আপনি পাবেন গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অর্থাৎ একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে, একটা নির্দিষ্ট ক্ষেত্র বা নির্দিষ্ট টেরিটরির মধ্যে উৎপন্ন যে দ্রব্য, সেটার যে মোট মূল্য, সেটাকেই আমরা কিন্তু বলবো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আচ্ছা, আমি একটা স্লাইড অ্যাড করতে চাইবো। তো ধরুন বাইরের কোনো দেশের অ্যাম্বাসি, বাইরের দেশের কোনো একটা হাই কমিশন ভারতবর্ষে রয়েছে। ধরুন এই ভারতের টেরিটরি, এইটা টোটাল ভারতের টেরিটরি। এই টেরিটরির মধ্যে বাইরে এখানে একটা দেশ রয়েছে, এই দেশের অ্যাম্বাসি, এই দেশের হাই কমিশন এটা ভারতের মধ্যে রয়েছে, এবং ধরুন এই দেশের কোনো কোম্পানিও ভারতের মধ্যে রয়েছে। তো এই টেরিটরির মধ্যে, ভারতের টেরিটরির মধ্যে বাইরের দেশেরও কোনো কোম্পানি, হাই কমিশন, এদের যে টোটাল প্রোডাক্ট, টোটাল যে দ্রব্যের মূল্য, সেটাও কিন্তু এই যে জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের মধ্যে কাউন্ট হবে। আবার যেমন ধরুন বাইরের কোনো কান্ট্রিতে ভারতের কোনো ব্যবসাদার যদি ব্যবসা করে ইনকাম করছে, তার টেরিটরির মধ্যে সেটাও কিন্তু সেই জিডিপির মধ্যে কাউন্ট হবে। তাহলে জিডিপি বলতে শুধুমাত্র বোঝাচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। অ্যাকচুয়ালি এই জিডিপির মাধ্যমে কিন্তু সঠিক ইকোনমি আইডিয়া করা যায় না, কোন দেশের ইকোনমি কেমন সেটা কিন্তু আইডিয়া করা যায় না। তো এই ওভারঅল একটা ধারণা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি। তো এখান থেকে এরকমভাবে কোশ্চেন আসবে না। তো এখানে কয়েকটি তথ্য বলছে, দেখুন দিস ডেফিনেশন অ্যাজ 4 পার্টস। একটা জিডিপির কিন্তু 4টে টোটাল পার্ট থাকে। কী কী? মার্কেট ভ্যালু, ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড উইথিন এ কান্ট্রি ইন এ গিভেন পিরিয়ড, ইন এ গিভেন টাইম পিরিয়ড। তো এই হচ্ছে এই যে জিডিপি এর কন্ডিশনগুলো। এবারে দেখুন জিডিপির ডেফিনেশনের ক্ষেত্রে কয়েকটি জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। জিডিপির ক্ষেত্রে চারটে জিনিসের মাধ্যমে কিন্তু পরিমাপ করা হয় যে জিডিপি, এটাই হচ্ছে জিডিপি। এখানে এটার বেসিসেই জিডিপি পরিমাপ করা হয়। দেখুন কনজামশান অর্থাৎ কতটা কোনো একজন ব্যক্তি ধরুন কোনো কিছু জিনিস কিনছেন, কোনো একটা দ্রব্য কিনছেন এবং সেটাকে কনজাম করছেন, তো এটাই হচ্ছে কনজামশান। নেক্সট গ্রস ইনভেস্টমেন্ট, টোটাল গভর্নমেন্ট, বিভিন্ন কর্পোরেট সেক্টর কতটা ইনভেস্ট করছে, এটাই হচ্ছে গ্রস ইনভেস্টমেন্ট। নেক্সট রয়েছে গভর্নমেন্ট স্পেন্ডিং। গভর্নমেন্ট কোথাও কতটা স্পেন্ড করছেন, যেমন ধরুন গভর্নমেন্ট একটা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে সামথিং কিছু একটা স্পেন্ডিং করলো, এবং তার ফলে অনেক মানুষ, সাধারণ মানুষ চাকরি পেলো, সাধারণ মানুষ কাজ পেলো, অনেক ইঞ্জিনিয়াররা এখানে কাজ পেলো। এই যে গভর্নমেন্ট স্পেন্ডিং যত বেশি হবে জিডিপির পরিমাণও কিন্তু বাড়বে। আর একটা হচ্ছে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, অর্থাৎ ট্রেডের ওপর ডিপেন্ড করে। এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট কেন? কারণ এক্সপোর্টকে যদি বেশি করতে হয় তাহলে ইম্পোর্টকে কম অবশ্যই করতে হবে। এটা অবশ্যই ফান্ডামেন্টাল নয় যে এক্সপোর্ট বেশি করতে গেলে ইম্পোর্ট কম করতে হবে, কিন্তু আপনি যদি নেট প্রফিটকে পজিটিভ রাখতে চান তাহলে এক্সপোর্টকে বেশি করতে হবে এবং ইম্পোর্টকে কম করতে হবে, তবে এই ভ্যালুটা পজিটিভ আসবে। তো কনজামশান, ক্রস ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট স্পেন্ডিং এবং এক্সপোর্টস ইম্পোর্টস। কনজামশনের মধ্যে সাধারণ মানুষ যেটা কনজিউম করছে, গ্রস ইনভেস্টমেন্টের মধ্যে ধরুন কোনো কর্পোরেট সেক্টর যেটা ইনভেস্টমেন্ট করছে, গভর্নমেন্ট স্পেন্ডিংয়ের মধ্যে গভর্নমেন্ট ধরুন কোনো ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট বা কোনো একটা প্রজেক্টে ইনভেস্ট করছে, আর এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট এটা কিন্তু ট্রেডকে ডিফাইন করে। তো এই হচ্ছে মোটামুটি ওভারঅল জিডিপির ধারণা। জিডিপির ভাগ রয়েছে রিয়েল জিডিপি, নমিনাল জিডিপি, সেখানে যাচ্ছি না, তবে ছোট্ট করে বলে দিচ্ছি। রিয়েল জিডিপি বলতে বোঝায় যে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি সেটাকে কাউন্ট করার পরে যে জিডিপি, সেটা হচ্ছে রিয়েল জিডিপি। নমিনাল জিডিপি হচ্ছে মুদ্রাস্ফীতিকে কাউন্ট না করেই, এক্সক্লুডিং মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন যে জিডিপি পাওয়া যায় সেটাকে বলা হয় নমিনাল জিডিপি। তাহলে নমিনাল জিডিপি কিন্তু অলওয়েজ গ্রেটার দ্যান রিয়েল জিডিপি। নমিনাল জিডিপি অলওয়েজ গ্রেটার দ্যান রিয়েল জিডিপি। কিন্তু এখানে বিভিন্ন রকম টার্মিনোলজি রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু নমিনাল জিডিপির থেকে রিয়েল জিডিপি বেশি হতে পারে না। কেন বলছি? কারণ রিয়েল জিডিপির ক্ষেত্রে ইনফ্লেশনকে মেনটেন করা হয়, ইনফ্লেশনকে ব্যালেন্স করা হয়, তবেই কিন্তু রিয়েল জিডিপি হয়। কিন্তু নমিনাল জিডিপির ক্ষেত্রে কিন্তু ইনফ্লেশনকে ব্যালেন্স করা হয় না। তাহলে ইনফ্লেশনকে যদি ব্যালেন্স না করা হয় তাহলে নমিনাল জিডিপি সবসময় বেশি হবে। আর আপনারা যদি এগুলো ডিটেলসে জানতে চান তাহলে ইন্ডিয়ান ইকোনমি বাই রমেশ সিংয়ের ক্লাস দেখে নেবেন। যারা ডব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট রয়েছেন তারা ওখান থেকে গিয়ে ভালো করে দেখে নেবেন। এখানে তবে এসআইয়ের জন্য এতটা ডিটেলসে লাগবে না।
তবে এই যে স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের যে প্রাইমারি সেক্টর, জিডিপির ক্ষেত্রে প্রাইমারি সেক্টর রয়েছে, সেকেন্ডারি সেক্টর রয়েছে, টার্সিয়ারি সেক্টর রয়েছে, এই সেক্টরগুলো আমাদের জিডিপিতে কতটা কন্ট্রিবিউট করছে সেটার যে পার্সেন্টেজ সেটা ইম্পর্টেন্ট। দেখুন প্রাইমারি সেক্টরের মধ্যে কোনগুলো, এটা মনে রাখতে পারেন যে নেচারের সাথে ডিরেক্টলি রিলেটেড যেগুলো সেগুলো হচ্ছে প্রাইমারি সেক্টর। যেমন ধরুন এগ্রিকালচার, ফরেস্ট্রি, ফিশিং, মাইনিং, কোয়ারিং, এগুলো কিন্তু আমাদের নেচারের সাথে ডিরেক্টলি রিলেটেড, এটাকেই বলা হয় প্রাইমারি সেক্টর, বা প্রাইমারি সেক্টরের মধ্যে এগুলোকে ফেলা হয়। সেকেন্ডারি সেক্টরের মধ্যে কোনগুলো ফেলা হয়, এই যে প্রাইমারি সেক্টরে যেগুলো পড়েছে সেই প্রাইমারি সেক্টরগুলোকে ম্যানুফ্যাকচার করতে গেলে, সেই প্রাইমারি সেক্টরকে যদি আপনি কাজে লাগাতে চান তবেই কিন্তু এই সেকেন্ডারি সেক্টরের প্রয়োজন হয়। যেমন ধরুন কম্প্রাইজিং ম্যানুফ্যাকচারিং, ধরুন আপনি এগ্রিকালচার তো করছেন, ধরুন কোনো একটা পাট তৈরি করলেন, পাট উৎপন্ন করে সেই পাটটাকে বিক্রি করলেন, এবার সেই পাট থেকে যখন বিভিন্ন রকমের দ্রব্য তৈরি হবে, এই যে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, এটা কিন্তু সেকেন্ডারি সেক্টরের মধ্যে পড়ছে। ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াটার সাপ্লাই, আদার ইউটিলিটি সার্ভিস, কনস্ট্রাকশন, এগুলো কিন্তু সেকেন্ডারি সেক্টরের মধ্যে পড়ে। আর টার্সিয়ারি সেক্টরের মধ্যে সার্ভিসেস পড়ে। সার্ভিসেস কীভাবে বুঝবো, প্রাইমারি এবং সেকেন্ডারি সেক্টর এই দুটোকে যে কন্ট্রোল করছে সেটাই কিন্তু টার্সিয়ারি সেক্টর, আর অর্থাৎ সার্ভিসেস। যেমন ধরুন টিচার বা ধরুন কোনো আইটি কোম্পানি, এগুলো কিন্তু টার্সিয়ারি সেক্টর বা সার্ভিসেসের মধ্যে পড়ে যাচ্ছে। এবারে দেখুন অ্যাকচুয়ালি যে পার্সেন্টেজ, এটা খুব ইম্পর্টেন্ট, প্রাইমারি সেক্টর কতটা কন্ট্রিবিউট করছে, সেকেন্ডারি সেক্টর কতটা কন্ট্রিবিউট করছে, এগুলো কিন্তু 2021-এর ডেটা অনুযায়ী, 2021-এর ডেটা, রিসেন্ট কারেন্ট ডেটা অনুযায়ী প্রাইমারি সেক্টর 21.82%, সেকেন্ডারি সেক্টর 24.29% এবং টার্সিয়ারি সেক্টর 53.89%। ওভারঅল আপনারা মনে রাখুন 24 এবং 54%। অ্যাকিউরেট একেবারে না মনে রাখলেও চলবে, কিন্তু এর ধারের কাছের যে ভ্যালুগুলো যেন মনে থাকে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, স্পেশালি ডব্লিউবিপি, এসআই, ডব্লিউবিপিএস এর অন্যান্য এক্সামে কিন্তু কোশ্চেন আসে। এবারে আমরা দেখব এই যে সেক্টরগুলো, এই সেক্টরগুলোর মধ্যে থেকে প্রাইমারি সেক্টরগুলোকে যদি আমরা আলাদা করে নিই, প্রাইমারি সেক্টর কত, প্রাইমারি সেক্টর রয়েছে 21.82%। এই প্রাইমারি সেক্টরের যদি আমরা ধরেও নিই, তাহলে এই প্রাইমারি সেক্টরের মধ্যে 19.9% কিন্তু এগ্রিকালচার থেকে আসে। 2020-21-এর ডেটা অনুযায়ী এগ্রিকালচারাল সেক্টর 2020-21-এর ডেটা অনুযায়ী 19.9% কন্ট্রিবিউট করছে, অর্থাৎ 21%-এর মধ্যে 19.9%-ই কিন্তু প্রাইমারি সেক্টরের এই এগ্রিকালচার কন্ট্রিবিউট করছে। এবারে আপনি যদি ক্যালকুলেট করতে চান যে টোটাল জিডিপির মধ্যে যেহেতু 19.9% ক্যালকুলেট করছে বা কন্ট্রিবিউট করছে, তাহলে শুধুমাত্র প্রাইমারি সেক্টরের মধ্যে কতটা কন্ট্রিবিউট করছে, তাহলে 19.9 এপাশে কত রয়েছে, এপাশে রয়েছে 21.82 গুণ 100 করে দিন, দেখবেন আপনার অ্যান্সার কিন্তু বেরিয়ে যাবে। তো এতটা করার দরকার নেই, সাধারণত এটাই মনে রাখুন টোটাল জিডিপির মধ্যে প্রাইমারি সেক্টর কতটা করছে আর এগ্রিকালচারাল সেক্টর কতটা কন্ট্রিবিউট করছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট আমরা দেখব অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দেখব। তো এখানে 105তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা অ্যাড করানো, রিসেন্টলি 105তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হলো, আর 105তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2021-এ হলো, রিসেন্টলি হলো, সম্ভবত জুলাই মাসে নাগাদ হয়েছে। তো এই 105তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কী বলা হয়েছে, এনসিবিসি, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেসের কাছ থেকে আগে কিন্তু প্রত্যেকটা স্টেটকে পারমিশন নিতে হতো সেই স্টেটে ওবিসিদের ঘোষণা করতে গেলে, অর্থাৎ কোনো ক্যান্ডিডেটকে ওবিসি ঘোষণা করতে গেলে, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ঘোষণা করতে গেলে এর আগে সেই স্টেট গভর্নমেন্টকে কিন্তু এনসিবিসি, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেসের কাছ থেকে পারমিশন নিতে হতো। কিন্তু এই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2021 সালের 105তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের পর থেকে কিন্তু এনসিবিসির কাছ থেকে কোনো স্টেট গভর্নমেন্টকে আর পারমিশন নিতে হবে না। আর এটা 105তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, কিন্তু যখন বলা হবে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল তখন কিন্তু 127তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল। এটা আমি কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু ডিটেলস আলোচনা করেছি, ওখান থেকে গিয়ে আরেকবার দেখে নিতে পারেন, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্যও কিন্তু ক্লাস চলছে ডব্লিউপিএসআইয়ের জন্য। এবারে আমরা অন্যান্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টগুলো একটু নজর দিই। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট থেকে প্রতি বছর কোশ্চেন আসে, খুবই ইম্পর্টেন্ট এটা। তো 2018-তে 102তম, আচ্ছা এখানে 104তম আগে দেখে নিন, আমরা শেষের দিক থেকে আগে যাব, তাহলে কিন্তু আমাদের মনে রাখতে সুবিধা হবে। কারণ দেখুন প্রথম দিক থেকে শেষের দিকে যাওয়াটা যতটা সোজা, শেষের দিক থেকে প্রথম দিকে আসাটা ততটা বেশি সোজা না হলেও সেক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্সিটা অনেকটা বেড়ে যায়। তার কারণ সাধারণত শেষের দিক থেকে কিন্তু পরীক্ষা জিজ্ঞাসা করা হয়, শেষের 4-5টার মধ্যে জিজ্ঞাসা করা হয়, খুবই ইম্পর্টেন্ট থাকে শেষ 4-5টা। তো 105তম ইম্পর্টেন্টটা কারেন্ট অ্যাফেয়ার্সে এবছর ছিল, তো সেহেতু এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে রয়েছে 104তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কী বলা হয়, 104তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2020-তে হয়েছে। এখানে বলা হয়েছে যে এর আগে সাধারণত দেখুন এখানে বলছে এক্সটেন্ডেড দ্য ডেডলাইন অফ দ্য সেসেশন অফ সিটস ফর SC STs অ্যান্ড লোকসভা অ্যান্ড স্টেট অ্যাসেম্বলিজ ফ্রম সেন্সিটিভ ইয়ার্স অফ
80 রিমুভ রিজার্ভ সিট ফর দ্য অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি। দেখুন পার্লামেন্টে এসসি এসটি তারপরে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি এদের জন্য কিন্তু সিট রিজার্ভ থাকে, প্রতি বছরই সিট রিজার্ভ থাকে, যখনই ভোট হয় সিট রিজার্ভ থাকে। কিন্তু এর মাধ্যমে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির মধ্যে থেকে কিন্তু রিজার্ভ সিটকে তুলে দেওয়া হচ্ছে 2020 সালের 104তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। পার্লামেন্ট থেকে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি এদের যে রিজার্ভ সিট ছিল সেটাকে কিন্তু তুলে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে 104তম কনস্টিটিউশন অ্যাক্ট। 103তমতে কী বলা হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন, EWS ক্যাটাগরি, আপনার নাম শুনেছেন EWS ক্যাটাগরি। তো এই যে ইকোনমিক্যাল উইকার সেকশান, এই ক্যাটাগরিতে এখন ম্যাক্সিমাম 10% রিজার্ভেশন দেওয়া হয়। যাদের ইয়ারলি ইনকাম 8 লাখের কম তাদেরকে কিন্তু 10% রিজার্ভেশন দেওয়া হয়। তো এটা কিন্তু 103তম কনস্টিটিউশন অ্যাক্ট 2019-এর মাধ্যমে হয়েছে। 103, 104 দেখলে আচ্ছা দুটো পেজে একই হয়ে গেছে। আচ্ছা 102 আছে এখানে। 102-এ কী বলছে, কনস্টিটিউশনাল স্ট্যাটাস ওয়াজ গ্রান্টেড টু ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস। একটু আগেই বললাম ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস, এটা এস্টাবলিশ হয়েছিল 102তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2018-এর মাধ্যমে। তারপরে রয়েছে কত, তারপরে রয়েছে এখানে 101তম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জিএসটিটা ইউপিএসসি সিডিএস এসেছিলো, এবারে ইউপিএসসি সিডিএস 2তে এসেছিলো 2021-এর। 101তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কী বলা হয়েছে, এটা 2016-তে হয়েছে। এখানে কিন্তু জিএসটি সম্পর্কে বলা হয়েছে এবং জিএসটির ভাগগুলো কী কী, জিএসটির 3টে ভাগ রয়েছে স্পেশালি, সিজিএসটি, আইজিএসটি এবং কম্বাইন জিএসটি। এই যে সেন্ট্রাল জিএসটি, তারপরে স্টেট জিএসটি এইচজিএসটি এবং কম্বাইন জিএসটি বা ইন্টিগ্রেটেড জিএসটি আইজিএসটি বলা হয় এগুলোকে। তো এই যে 3টে ভাগের যে জিএসটিকে ভাগ করা আছে এগুলো কিন্তু 101তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2016-র মাধ্যমে করা হয়েছে। নেক্সট 100তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। 100তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কী বলা হয়েছে, টু পারস্যু ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট 1974 বিটুইন ইন্ডিয়া এবং বাংলাদেশ। তো ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে ল্যান্ড বাউন্ডারি রিলেটেড এটা অ্যামেন্ডমেন্ট, এটা কিন্তু 101তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে করা হয়েছে 2015 সালে, ইম্পর্টেন্ট। নেক্সট 92তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এখানে কিন্তু আমাদের বর্তমানে দেখবেন টোটাল ল্যাঙ্গুয়েজ রয়েছে 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে আমাদের ইন্ডিয়াতে। তো এই 22টা ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো প্রথমে কিন্তু 22টা ল্যাঙ্গুয়েজ ছিল না, প্রথমে 14টা ছিল, তারপরে ধীরে ধীরে সেটা বাড়লো, 14 থেকে 15 হলো, 15 থেকে 18 হলো, আর এখন কিন্তু 22টা। তো এই যে লাস্ট অ্যামেন্ডমেন্ট যার মাধ্যমে 4টে ল্যাঙ্গুয়েজকে আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের মধ্যে ইনক্লুড করা হয়েছে, সেই অ্যামেন্ডমেন্ট হলো 92তম সংবিধান সংশোধনী বা 92তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 2003 সালে হয়েছিল এটা। আর এখানে বোডো, ডোংরি, মৈথালি এবং সাঁওতালি এগুলোকে কিন্তু একসাথে অ্যাড করা হয়েছিল। 88টা অতটা ইম্পর্টেন্ট নয়, তবে 86 খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 86তে কী বলছে, এলিমেন্টারি এডুকেশন ওয়াজ মেড এ ফান্ডামেন্টাল রাইট, ফ্রি অ্যান্ড কম্পালসরি এডুকেশন টু চাইল্ড বিটুইন 6 and 14 ইয়ার্স। 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুকে কিন্তু একটা এলিমেন্টারি ফান্ডামেন্টাল এডুকেশন দিতে হবে, আর এটা তাদের ফান্ডামেন্টাল রাইটের মধ্যেও কিন্তু পড়ে। আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 21A যেটা আমাদের ফান্ডামেন্টাল রাইটকে সূচিত করে তার মধ্যে কিন্তু রয়েছে। এছাড়াও এটা কিন্তু আমাদের ফান্ডামেন্টাল ডিউটির মধ্যেও দেওয়া রয়েছে। এটা আমাদের 51A কনস্টিটিউশন যে আর্টিকেল সেই 51A এর মধ্যে কিন্তু দেওয়া রয়েছে, আর এটা 11th ফান্ডামেন্টাল ডিউটির মধ্যে পড়ে। নেক্সট 74th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। 74-এ কী বলা হয়েছে, আরবান লোকাল বডিজ ওয়ার গ্রান্টেড কনস্টিটিউশনাল স্ট্যাটাস, এবং একটা নতুন পার্ট দেখুন, পার্ট XIA অ্যান্ড 12th শিডিউল ওয়ার অ্যাডেড টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো এখানে আরও 73-এ কী বলছে দেখুন, 73-এ কিন্তু আরও রয়েছে। 73-এ সাধারণত বলা হয় পঞ্চায়েতি রাজ, 74-এ সাধারণত বলা হয় মিউনিসিপ্যালিটি। তো ওই দুটো কিন্তু এখানে উল্লেখ করা নাই, তো এইগুলোই কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট। পঞ্চায়েতি রাজ 73, 1992, আর মিউনিসিপ্যালিটি 74, 1992। এবারে দেখুন 71তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আমি একটু আগেই বললাম প্রথমে 14টা ল্যাঙ্গুয়েজ ছিল, সেখান থেকে 15টা হয়েছিল, 15টার পরে এখানে 18টা হলো। দেখুন এখানে কোঙ্কনি, মণিপুরি এবং নেপালি এই 3টে ল্যাঙ্গুয়েজকে কিন্তু অ্যাড করা হয়েছিল সেকেন্ড টাইমের জন্য 71st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992-এর মাধ্যমে। 69 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 69-এ কী বলা হচ্ছে, আর 69 রিসেন্টলি নিউজে ছিল, তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ইউনিয়ন টেরিটরি অফ দিল্লি ওয়াজ গিভেন দ্য স্পেশাল স্ট্যাটাস অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি। আপনারা দিল্লির নামটাকে অনেক সময় শুনেছেন এনসিটি। এনসিটি কেন বলা হয়, কারণ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি, এটাকে সংক্ষেপে বলা হয় এনসিটি। তো দিল্লি ইউনিয়ন টেরিটরি অবশ্যই, তো দিল্লি ইউনিয়ন টেরিটরিকে কিন্তু 69তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1991-এর মাধ্যমে এনসিটি বা ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি বলে ঘোষণা করা হয়েছে।
52তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তো মনে রাখবেন এটা 10th শিডিউলে 52তম কনস্টিটিউশন অ্যাক্ট এর মাধ্যমে 10th শিডিউল অ্যাড করা হয়েছে। 1985 সালে রাজীব গান্ধীর সময় এটা করা হয়েছিল। এর মাধ্যমে কী বলা হয়েছে, অ্যান্টি ডিফেকশন লতে কিন্তু আমি অ্যান্টি ডিফেকশন ল ডিটেলস আলোচনা করেছি, আপনার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। অ্যান্টি ডিফেকশন ল বা এগিয়ে চলো সার্চ করবেন, পেয়ে যাবেন। তো অ্যান্টি ডিফেকশন লতে কী বলা হয়েছিল যে যারা বারবার পার্টি বদল করবে এবং 2/3 অংশ যদি পার্টি বদল না করে সেই পার্টির থেকে, তাহলে কিন্তু তাদের যে সদস্যপদ সেটাকে ক্যান্সেল করা হবে। আর এটা কিন্তু স্পিকারের হাতে দায়িত্ব থাকে, যদিও এখনকার যে রাজনীতি সেখানে কিন্তু সেটা করা হয় না। যেখানে রুলিং পার্টির যে প্রবলেম থাকে সেখানে কিন্তু করা হয় না। 61তম কনস্টিটিউশন অ্যাক্ট, এটাও খুব ইম্পর্ট্যান্ট। এখানে ভোটিং এজ 21 থেকে 18 করা হয়েছে। লোকসভা এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলি দুটো ক্ষেত্রেই কিন্তু 21 থেকে 18 বছর ভোটিং এজ করা হয়েছে 61তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1989 এর মাধ্যমে। 65 ইম্পর্টেন্ট, 65তে বলছে মাল্টি মেম্বার ন্যাশনাল কমিশন ফর SC/ST ওয়াজ এস্টাবলিশড অ্যান্ড দ্য অফিস অফ এ স্পেশাল অফিসার ফর SC অ্যান্ড ST ওয়াজ রিমুভ। দেখুন, এর আগে SC এবং STদের জন্য কিন্তু একটি কমিশন ছিল, সেটাকে আলাদা আলাদা করা হয়েছে। ন্যাশনাল কমিশন ফর SC এবং ন্যাশনাল কমিশন ফর ST আলাদা আলাদা করা হয়েছে 65তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1990 এর মাধ্যমে। এবার যদি চলে আসি 44তমতে কী বলা হয়েছে, ইট ইজ অলসো ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এনাক্টেড বাই দ্য জনতা গভর্নমেন্ট, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির দ্বারা করা হয়েছিল 74তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 সালে। এখানে কিন্তু ক্যান্ডিডেটস ক্যান রিড অ্যাবাউট দ্য 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, ইন ডিটেলস এখানে দেওয়া নেই, তবে আমি বলে দিচ্ছি। 44তম কনস্টিটিউশন অ্যাক্টের মাধ্যমে কিন্তু আমাদের যে সম্পত্তির অধিকার সেটাকে কিন্তু বাদ দেওয়া হয়েছিল ফান্ডামেন্টাল রাইটের মধ্যে থেকে। তো 44তম কনস্টিটিউশন অ্যাক্ট ইম্পর্টেন্ট। 42তম ইম্পর্টেন্ট কেন? 42ও ইম্পর্টেন্ট খুবই, কারণ এখানে কিন্তু 3টে টার্ম, আমাদের এটাকে মিনি কনস্টিটিউশন বলা হয়। এখানে 3টে টার্ম অ্যাড করা হয়েছিল আমাদের কনস্টিটিউশনের মধ্যে, প্রিএম্বেলের মধ্যে। 3টে টার্ম কী কী? একটা হচ্ছে সেকুলার, সোশ্যালিস্ট এবং আরেকটা হচ্ছে ইন্টিগ্রিটি। এই 3টে টার্ম কিন্তু এখানে অ্যাড করা হয়েছিল, এখানে দেওয়া নেই এগুলো, জাস্ট একটু মনে রাখবেন, আমি বলে দিচ্ছি। 40তম অতটা ইম্পর্টেন্ট নয়, তবে 40তম কনস্টিটিউশন অ্যাক্ট হচ্ছে আমাদের পঞ্চায়েত রিলেটেড এবং তার সাথে কিন্তু এক্সক্লুসিভ ইকোনমিক জোন রিলেটেড, EEZ রিলেটেড। আপনারা SEZ শুনেছেন, এই টাইপের কিন্তু EEZও রয়েছে। নেক্সট 26 অতটা ইম্পর্টেন্ট নয়। 31 ইম্পর্টেন্ট, 31তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1972। এখানে বলছে লোকসভা সিটস ওয়ার ইনক্রিজ ফ্রম 525 টু 545। তো 525টা আগে লোকসভা সিট ছিল, সেটাকে 545 ইনক্রিজ করা হয়েছে। এটা 31তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1972 মাধ্যমে। 35তম কে বলছে, 35তম ইম্পর্টেন্ট নয়, 36তম খুব ইম্পর্টেন্ট। 36তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বলছে সিকিম ওয়াজ মেড এ ফুল ফ্লেজেড স্টেট অফ ইন্ডিয়া। 1975 সালে সিকিম কিন্তু ফুল ফ্লেজেড স্টেটে পরিণত। অ্যাকচুয়ালি 35তমতে বলা হয়েছিল যে 1974-এ বলা হয়েছিল যে সিকিম একটা ফুল ফ্লেজেড রাজ্য হবে না, কিন্তু ভারতের অন্তর্ভুক্তি এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে হয়েছিল। তারপরে 1960-এর 9th রয়েছে। এখানে কি বলা হচ্ছে, অ্যাডজাস্টমেন্ট টু ইন্ডিয়ান টেরিটরি অ্যাজ এ রেজাল্ট অফ দ্য এগ্রিমেন্ট উইথ পাকিস্তান, সেশন অফ ইন্ডিয়ান টেরিটরি অফ বেরুবাড়ি ইউনিয়ন। জাস্ট এটা মনে রাখবেন, বেরুবাড়ি কেস বা বেরুবাড়ি ইউনিয়ন টু পাকিস্তান, এটা কত কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে যুক্ত করা হয়েছিল? 9th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এবং 1960। 7th কী বলছে, দ্য প্রভিশন অফ হ্যাভিং এ কমন হাইকোর্ট ফর 2 or more স্টেটস ওয়াজ ইন্ট্রোডিউস। তো দুটো বা তার বেশি রাজ্য বা ইউনিয়ন টেরিটরির জন্য একটি কমন হাইকোর্ট থাকতে পারবে, এটা 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956 বলা হয়েছিল। যেমন এক্সাম্পল ধরুন, এই যে কলকাতা হাইকোর্ট, এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, এটা আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জেরও কিন্তু হাইকোর্ট। সেকেন্ডটা অতটা ইম্পর্টেন্ট নয়, তবে আচ্ছা ফার্স্টটা দেওয়া নেই। ফার্স্টে কী বলা হয়েছিল? ফার্স্টে বলা হয়েছিল যে, আমি বলে দিচ্ছি, ফার্স্টে যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1951-তে হয়েছিল, এখানে বলা হয়েছিল যে 9th শিডিউল অ্যাড করা হবে, এবং 9th শিডিউলের মধ্যে অনেকগুলো প্রভিশন ছিল। প্রত্যেকটা প্রভিশন এখানে বলা সম্ভব নয় এবং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, জাস্ট মনে রাখুন প্রথম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা কিন্তু 9th শিডিউলকে অ্যাড করেছিল। 9th শিডিউলে যেগুলো ইন্ডিয়ান যে টেরিটরি এই সম্পর্কে কিছু বলা ছিল, এবং 19-এর এক আর্টিকেল সম্পর্কেও কিছু বলা ছিল। তো এইগুলোকে কিন্তু অ্যাড করা হয়েছিল 9th শিডিউলে, আর এটা প্রথম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে হয়েছিল। তো এই দেখলেন আপনারা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এরপর আমরা চলে আসবে ইউনিটের মধ্যে প্রথমে যেগুলো আপনাদের মনে রাখতে হবে, এখান থেকে ডিরেক্টলি একটা অনলাইনের কোশ্চেন চলে আসে, জাস্ট বলে দেবে 1 ডেসিমিটার সমান কত মিটার, বা এই টাইপের কিন্তু কোশ্চেন করে দেবে। তো এখান থেকে একটু লক্ষ্য রাখবেন, ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেটো, এত দূর মনে রাখলেই হবে, বা পিকো মোটর জন্য মনে রাখলেই হবে। 1 পিকোমিটার সমান 10⁻⁻12 মিটার, 1 ন্যানোমিটার, ন্যানো মানে 10⁻⁹ মিটার, 1 মাইক্রোমিটার মানে 10⁻⁶ মিটার, 1 মিলিমিটার ইকুয়াল টু 10⁻³ মিটার, 1 সেন্টিমিটার সমান 10⁻² মিটার,
আর 1 ডেসিমিটার সমান 10⁻⁻1 ডেসিমিটার মানে 1/10। তো এগুলো জাস্ট প্রথম থেকে এই কয়েকটা মনে রাখবেন। নেক্সট আমরা ইউনিটের মধ্যে আরও ইম্পর্টেন্ট ইউনিটগুলো দেখে নেব। ডিসপ্লেসমেন্ট অ্যাকচুয়ালি দূরত্বের আর ডিসপ্লেসমেন্টের ইউনিট কিন্তু একই। তো এর সিম্বল ডি এবং এর নেম বা এসআই ইউনিট কী হবে মিটারকে এম দ্বারা প্রকাশ করা হয়। এরিয়া ক্ষেত্রফল এ মিটার স্কোয়ার, তো এম স্কোয়ার হচ্ছে এরিয়ার। ভলিউমের ক্ষেত্রে এম কিউব মিটার কিউব হয়। স্পিডের ক্ষেত্রে মিটার পার সেকেন্ড, তাহলে এম পার এস হবে। ভেলোসিটির ক্ষেত্রে মিটার পার সেকেন্ড মানে এম পার এস। অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ফোর্সের ক্ষেত্রে নিউটন হয় সাধারণত, বা এটাকে আমরা বলতে পারি কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। এনার্জির ক্ষেত্রে জুল হয়। ডেন্সিটির ক্ষেত্রে কিলোগ্রাম পার মিটার কিউব হয়, কারণ আমরা জানি ডি ইকুয়াল টু এম বি, এখান থেকে আমরা কিন্তু ডেন্সিটি বার করতে পারি। তারপরে রয়েছে মোমেন্টাম, রয়েছে নিউটন মিটার, রয়েছে নিউটন ইন্টু মিটার, কারণ আমরা জানি মোমেন্টাম ভর ইন্টু বেগ। আচ্ছা এখানে একটু প্রবলেম রয়েছে, আচ্ছা ঠিকই আছে। এখানে পাওয়ার কী রয়েছে, পাওয়ারে হবে পিতে রয়েছে ওয়াট মানে নিউটন ইন্টু মিটার পার সেকেন্ড। ওয়ার্কে রয়েছে জুল নিউটন মিটার। মোমেন্টামে রয়েছে কিলোগ্রাম ইন্টু মিটার পার সেকেন্ড অর্থাৎ নিউটন সেকেন্ড। আর প্রেশারে রয়েছে প্রেশারে রয়েছে পাস্কাল নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা এটা মোমেন্ট হবে, এটা মোমেন্টাম নয়, আমি ভুল বলেছিলাম। তো মোমেন্টের মোমেন্ট নিউটন মিটার। আর এখানে নিউটন পার মিটার স্কোয়ার, যেহেতু প্রেশার বা চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল, নিউটন পার মিটার স্কোয়ার, এগুলো কিন্তু মনে রাখতে হবে, এখান থেকে একটা কোশ্চেন এক্সপেক্ট করা যায়। নেক্সট দেখবো আকবরের কোর্টে যারা ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব ছিলেন তাদের সম্পর্কে জানতে হবে। আকবরের কোর্টে টোটাল 9 জন ছিলেন, এদেরকে নবরত্ন বলা হয়। কারা কারা ছিলেন? বীরবল, তানসেন, আবুল ফজল, ফৈজি, রাজা টোডরমল, রাজা মানসিং, আব্দুল রহিম খান, ফাগির আজিয়াউদ্দিন এবং মুলান দো পিয়াজা। তো এই তো 9 জন ছিলেন, কিন্তু এই 9 জন ছাড়াও কিন্তু আরও ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু সেগুলি ইম্পর্টেন্ট নয়। এরাই কিন্তু সাধারণত আকবরের কোর্টকে উজ্জ্বল করে রেখেছিল এবং তাদের কিন্তু নবরত্ন বলা হয়। এবার এদের মধ্যে ইম্পর্টেন্ট বলতে রাজা টোডরমল কে ছিলেন? এখানে বলছে হি ওয়াজ দ্য ফিনান্স মিনিস্টার অফ দ্য মুঘল এম্পায়ার ডিউরিং আকবর রিজেন। তো আকবরের সময় কিন্তু ফিনান্স মিনিস্টার ছিলেন এই যে রাজা টোডরমল, এবং তিনি খুবই গুরুত্বপূর্ণ নবরত্ন ছিলেন আকবরের কোর্টের মধ্যে। এবং তিনি স্ট্যান্ডার্ড ওয়েট সিস্টেম, মেজার সিস্টেম, ল্যান্ড সার্ভে এবং সেটেলমেন্ট সিস্টেম, রেভিনিউ ডিস্ট্রিক্ট অ্যান্ড অফিসার্স, এগুলো কিন্তু তিনি প্রথম চালু করেন। ভেরি ইম্পর্ট্যান্ট রাজা টোডরমল। নেক্সট রয়েছে রাজা বীরবল। হি প্লেড দ্য রোল অফ দ্য কোর্ট জেস্টার ইন দ্য কোর্ট অফ আকবর। ইজ রিয়েল নেম ওয়াজ মহেশ দাস। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, স্পেশালি এসআই, ডব্লিউবি কনস্টেবল, এই সমস্ত পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর তাছাড়া একজন তিনি গ্রেট সিঙ্গার ছিলেন, পোয়েট ছিলেন। নেক্সট হচ্ছে তামসেনের নামও কিন্তু ইম্পর্টেন্ট। তানসেনের আসল নাম বা ছোটোবেলার নাম ছিল রামতনু, এবং অ্যাকচুয়ালি তার এটা বার্থ নাম ছিল। এবং দেখুন বলছে অ্যান্ড ওয়াজ এ ডিসিপ্লি অফ স্বামী হরিদাস ইন আর্লি ডেজ অ্যান্ড লেটার অন হি লার্ন মিউজিক ফ্রম হজরত মুহাম্মদ গাউস। এটা একটু মনে রাখবেন। আবুল ফজল কয়েকটা বই লিখেছিলেন, খুবই ইম্পর্টেন্ট। শেখ আবুল ফজল ইবন মুবারক, আর সাধারণত আবুল ফজল নামে পরিচিত তিনি। আকবর নামে লিখেছিলেন, আইনে আকবরে লিখেছিলেন, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আর এগুলো লিখেছিলেন দেখুন ট্রান্সলেটেড দ্য বাইবেল ইন্টু পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ, খুব ইম্পর্টেন্ট। আবুল ফজল নামটা খুবই ইম্পর্টেন্ট। রাজা মানসিং ইম্পর্টেন্ট কেন? হি ফট মেনি ব্যাটেলস ইনক্লুডিং দ্য হিস্টোরিক ব্যাটেল অফ হলদিঘাটি এগেনস্ট মহারানা প্রতাপ। আপনারা জানেন মহারানা প্রতাপের সাথে 1576 সালে হলদিঘাটির ব্যাটেল হয় আকবর এবং মহারানা প্রতাপের। তো এই হলদিঘাটির ব্যাটেলে কিন্তু রাজা মানসিং আকবরের হয়ে লড়েছিলেন। নেক্সট আমরা দেখব মুঘল আর্কিটেকচারের মধ্যে কী কী দেখতে হবে, যে কোন রাজা কী তৈরি করেন। যেমন হুমায়ুন, দেখুন হুমায়ুনও রয়েছে এখানে, দেখুন কী বলছে। হুমায়ুন স্তম্ভ খুব ইম্পর্টেন্ট হুমায়ুনের মধ্যে, তো এইটা মনে রাখলেই চলবে। মোটামুটি আরও কয়েকটি রয়েছে, আপনারা এগুলো জাস্ট সার্চ করবেন ইম্পর্টেন্ট মনুমেন্ট বাই হুমায়ুন। আমি যেগুলো প্রত্যেকটা বার করে দিতে পারি না, তো আপনারা একটু সার্চ করে দেখবেন এগুলো ইম্পর্টেন্ট মনুমেন্ট বাই হুমায়ুন, তারপর 2 থেকে 3 বার রিডিং দিয়ে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। যেমন শেরশাহ সুরির ক্ষেত্রে শেরশাহ সুরি মসজিদ পাটনাতে আফগান স্টাইলে। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড তৈরি করেন তিনি। সাদাকি আজম প্রথমে তৈরি করেন, তারপর সেটার নাম হয় গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। তারপরে বলতে গেলে এটা আকবর সম্পর্কে বলা রয়েছে। আকবর কী আগ্রা ফোর্ট, মতি মসজিদ, দিওয়ানি খাস, জাহাঙ্গীর মহল, শীষ মহল, এগুলো কিন্তু তৈরি করেন। এছাড়া আকবরের পাশে রয়েছে ফতেপুর সিক্রি, বুলন্দ দরওয়াজা, সালিম চিস্তি স্টম্ব, পঞ্চমহল, যোধাবাই প্লেস,
এগুলো কিন্তু আকবর তৈরি করেন। এখানে রয়েছে জাহাঙ্গীর আকবর স্তম্ভ তৈরি করেন সিকান্দারে, শালিমার বাগ, মতি মসজিদ, থম্ব অব ইতমাম উদ্দৌলা, এগুলো কিন্তু জাহাঙ্গীর তৈরি করেন। আর ঔরঙ্গজেব কোনগুলো? তার আগে শাহজাহান রয়েছে, শাহজাহানের মধ্যে তাজমহল খুব ইম্পর্টেন্ট, রেড ফোর্ট ইম্পর্টেন্ট, তারপরে সেভেন সিটি অফ শাহজাহানবাদ, জামা মসজিদ, শালিমার বাগ। আর শালিমার বাগ কিন্তু লাহোরে, এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টের মধ্যে রয়েছে। পিকক থ্রোন, এগুলো কিন্তু শাহজাহান তৈরি করেন। ঔরঙ্গজেবের মধ্যে রয়েছে মতি মসজিদ, বুর্জ ই শামলি, বাদশাহী মস্ক, বিবিকা মকবরা। তবে ইম্পর্টেন্ট, মতি মসজিদ ইম্পর্টেন্ট, বিবিকা মকবরা ইম্পর্টেন্ট। আর এখান থেকে বাদশাহী মস্ক ইম্পর্টেন্ট। মোটামুটি ঔরঙ্গজেবের ক্ষেত্রে তিনটে মতো ইম্পর্টেন্ট, এখান থেকে সাধারণত প্রিভিয়াস ইয়ার্সে কিন্তু কোশ্চেন এসছে। আর আলমগীর গেট, বাদশাহী মসজিদ একটু আগে দেখলাম। তো এগুলো কিন্তু মুঘল আর্কিটেকচারের মধ্যে পড়ে। জাস্ট আপনারা একটা কাজ করবেন, গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন ইম্পর্টেন্ট মনুমেন্ট বিল্ড বাই আকবর, ইম্পর্টেন্ট মনুমেন্ট বিল্ড বাই জাহাঙ্গীর, এইভাবে কিন্তু প্রত্যেকটা দেখে নেবেন। তাহলে কিন্তু মুঘল আর্কিটেকচার মোটামুটি ডব্লিউপিএসআই বা কেপিএসআইয়ের জন্য অন্তত, বা ডব্লিউপির যে কোনো পরীক্ষা এর জন্য কভার হয়ে যাবে। তো এই ছিল আজকে আমাদের ইম্পর্টেন্ট 5টা টপিক। আর নেক্সট ডেও আমরা আরও 5 টপিক আলোচনা করব। তাহলে এই নিয়ে আমাদের কিন্তু 15টা টপিক আলোচনা করা হয়ে গেল। তো চলুন আজকের মতো গুড বাই। পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।